আসসালামু আলাইকুম। আজকের সন্ধ্যায় লন্ডনের অত্যন্ত জনপ্রিয় টিভি চ্যানেল আয়ন টিভির পর্দার সম্মুখে আপনারা বিশ্বের বিভিন্ন জায়গায় থেকে যারা অনলাইন ও ঘরে বসে আমাদের অনুষ্ঠান স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান দেখছেন, আয়ন টিভির পক্ষ থেকে আমি ইমরান হোসেন চৌধুরী আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আজকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপদেশ দিবেন, যিনি আমাদের কমিউনিটির অত্যন্ত প্রিয়জন। উনি দীর্ঘদিন চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসাশাস্ত্রে বিশেষ অভিজ্ঞতা ও চিকিৎসা দিয়ে আসছেন। তিনি পূর্ব লন্ডনের সবার কাছে পরিচিত সুনামধন্য হোমিওপ্যাথি কনসালটেন্ট ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ। তিনি আমাদের এই অনুষ্ঠানে সচরাচরের মতো আজকেও আমাদেরকে উপদেশ দেবেন কিভাবে আমরা স্বাস্থ্য রক্ষা করতে পারি, কিভাবে আমাদের স্বাস্থ্যকে উন্নত করে আমরা দীর্ঘায়ু লাভ করতে পারি সেই বিষয়ে তিনি উপদেশ দিবেন। কিভাবে হোমিওপ্যাথি ঔষধ আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং উপকারিতা সম্পর্কেও তিনি বলবেন। তিনি আমার ডান পাশে আছেন ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম। তিনি আপনাদের সম্পর্কে কিছু বলবেন এবং আমরা অনুষ্ঠান দেখেন এবং গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করবেন, উপদেশ দিবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইমরান হোসেন চৌধুরী সাহেব, আপনার সুন্দর উপস্থাপনার জন্য দেশে বিদেশে এবং দূরে এবং কাছে থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান আমাদের স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রামে বিশেষ করে এই স্বাস্থ্য সম্বন্ধে এবং হোমিওপ্যাথিক চিকিৎসা বিষয়ে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতাই আমাদের কাম্য। থ্যাংক ইউ ডক্টর সাহেব। আপনার প্রথম যে বক্তব্য দিয়েছেন, আপনি সবাইকে সুস্থ থাকার জন্য চাচ্ছেন। আমরাও সুস্থ থাকতে চাই। আমরা এই গত সপ্তাহে যখন আমরা একটা পেপারে দেখলাম এই গভর্নমেন্ট বলতেছে এবং এই ব্যাপারে আমরা কিছু আলোকপাত করব, যেটা এই ডিপ্রেশনস এবং স্ট্রেস সম্পর্কে বলছে। হোয়াট আর দি মেইন কজেস অফ স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন, আপনি যদি কিছু বলেন, কারণ এই মেডিকেল টার্মিনোলজিতে এবং আমরা অনেকেই জানি না স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশন, এবং এটাতে বলেন, এরপরে আমরা এই আলোচনায় চলে যাব। ধন্যবাদ। স্ট্রেস শারীরিক মানসিক চাপ প্রতিটি মানুষেরই আছে। মাথা যেখানে আছে তার চিন্তা সেখানে আছে, এবং চিন্তাকে কতটুকু সহ্য করতে পারেন, ধৈর্য রাখতে পারেন। তো এই যে চাপ আছে মানসিক শারীরিক চাপ, এবং এটা যখন বেশি মাত্রা হয়ে যায় তখন মাইল্ড ডিপ্রেশন দিকে যায় মানুষ। হতাশা, মাইল্ড ডিপ্রেশন আমরা বাংলায় বলি হতাশার অনেকগুলো কারণ থাকতে পারে। একটা হচ্ছে তার অর্থনৈতিক কারণ, ব্যবসায়িক কারণ, পারিবারিক সমস্যা আছে, তারপরে ব্যক্তিগত পার্সোনাল সমস্যা হইতে পারে। এইসব সমস্যার কারণে মানুষের অনেক সময় মাইল্ড ডিপ্রেশন হয়ে থাকে। অনেকের জব নাই, কাজ নাই, অনেকের তার যে চাহিদা মতো ইনকাম নাই, তো সেখানে অথবা তার ব্যবসায় হঠাৎ করে তার অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, বা পারিবারিক অনেক সমস্যা হয়ে গেছে, দেশে বিদেশে যে কোনো জায়গায় হতে পারে, সেখানে তার মাইল্ড ডিপ্রেশন হতে পারে। অর্থাৎ নার্ভ ব্রেকডাউন হইতে পারে, অনেক সময় নার্ভ ব্রেকডাউন হয়। তো বিভিন্ন কারণ হইতে পারে, অনেক কারণ, একাধিক কারণ, ব্যক্তিগত কারণ, তার পারিবারিক কারণ, অথবা সামাজিক বিভিন্ন ধরনের কারণ, অথবা তার কিছু চাহিদা ছিল, রাজনৈতিক চাহিদা, বা তার যে স্বপ্ন ছিল, এই স্বপ্ন যে কোনো কারণে ভঙ্গ হয়ে গেছে, উনি মানসিক আঘাত পেয়েছেন, সেটা মাইল্ড ডিপ্রেশন হইতে পারে। আবার মাইল্ড না হয়ে অনেক বেশি ডিপ্রেশন হইতে পারে। মানুষ অনেকটা অস্বাভাবিক প্রকৃতি হইতে পারে, আচরণ করতে পারে। তো এগুলো আমরা স্ট্রেস, মাইল্ড ডিপ্রেশন বা ডিপ্রেশন বা যে কোনোভাবে আখ্যায়িত করি না কেন, সেটা হচ্ছে হতাশাগ্রস্ত একজন মানুষ। হতাশাগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি। অনেকের সামান্য হতাশা আছে, অনেকের বেশি, অনেকের ডিপ্রেশন কম, অনেকের বেশি, অনেকে আবার সহ্য করতে পারেন না, ছোটো জিনিসে ভেঙে পারেন। তো এইটা একটা কারণ, সেটা তার মানসিক কারণ, তার যে সহ্যগুণ যেটা নাই। আবার অনেক যদি আপনি চাহিদা বাড়াতে থাকেন, তা আবার যদি চাহিদা পূরণ না হয় তাহলে হতাশা বাড়বে। এলে আপনার জীবনের একটা রুটিন, আমরা ছোটোবেলায় থেকে শিখছিলাম যে একটা রুটিন তৈরি করতে, জীবনের একটা চকপাতে জীবন, একটা রুটিন, একটা গাইডলাইন তৈরি করতে হবে। এই গাইডলাইনের ভিতরে আপনি থাকতে হবে।
আর যদি গাইডলাইন ভঙ্গ করেন, বেশি চাহিদা তৈরি করেন, অনেকগুলো ঝামেলা সৃষ্টি করেন, আর তারপরে আপনার তো এই সমস্যাগুলো হতে পারে। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আপনি যেগুলো বলছেন প্রায় সেগুলো আপনি এই মেডিকেল সাইকোলজিস্ট যারা তারাই এইগুলা বলছে যে স্ট্রেস বিল্ড আপস ফ্রম লটস অফ স্মলার থিংস অ্যান্ড ইস্যুজ। Stress can cause many different symptoms. It might affect your feeling physically, mentally, on various way. আমি সেদিন দেখলাম people with depressions on anxiety could cause sickness benefit, sickness and government চাচ্ছে benefit those who are mild depression. People with depression or anxiety could lose sickness benefit, says UK Minister, Work and Pension Secretary. আপনি কি মনে করেন এটা কি full scale assault to the disability people or disability affected people? যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার, অনেকগুলো গবেষণা তারা তো নিশ্চয় করছেন। তো আমি মনে করি যে যারা অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, তাদের প্রতি যদি আরও চাপ হয়, তা সংকট তৈরি করা হয়, তাহলে আরও বেশি ডিপ্রেশন বাড়তেও পারে। তো আমার মনে হয় রোগ চিহ্নিত করতে হবে, তার কারণটা কি, কারণ চিহ্নিত, সিমটম চিহ্নিত করতে হবে। এখন মনে করেন যদি অনেক আছে যেমন তার ডিপ্রেশনটা হয়তো কাজের মাধ্যমে কমতে পারে, কিছু সমাজে যদি তাকে কাজে তাকে তো কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তার উপর যে কাজের ব্যবস্থা করতে হবে, অথবা তার যে সমস্যা আছে চিহ্নিত সমস্যার সমাধানের দিকে গভর্নমেন্টের দায়িত্ব আছে, আপনার কাউন্সিলের দায়িত্ব আছে, গভর্নমেন্টের দায়িত্ব আছে এবং সমাজের দায়িত্ব আছে। এগুলা যদি চিহ্নিত করতে হবে, নতুবা হঠাৎ করে যদি বেনিফিট কমে দেওয়া বা বেনিফিট বন্ধ করে দেওয়া হয়, তাহলে তারা আরও সংকটে পড়বে, বিপজ্জনক অবস্থা দিতে পারে। তো আমার মনে হয় এইভাবে ঠিক হবে না। তো এইসব বিষয় চিহ্নিত করে এক এক লোকের এক এক ধরনের সমস্যা আছে, এই সমস্যাগুলো আলাদাভাবেই চিহ্নিত করতে হবে। আবার অনেক আছে যেমন সারা বছরের পর বছর বেনিফিট খাইলো কিন্তু কাজে গেলে তো ভালোই, তো অর্থাৎ ডিপ্রেশন কমতো, সামাজিকভাবে কাজের মাধ্যমে এঙ্গেজ থাকলে ভালো হয়। সেই সব জিনিস কর্মসংস্থান ব্যবস্থা করা যেতে পারে, বিভিন্ন ধরনের যে গ্রুপ সোসাইটির ভিতরে সে ইনভলভ হতে পারে, সেটা ভলেন্টারি সেক্টর হতে পারে অথবা যে কোনো কর্মসংস্থান ব্যবস্থা হতে পারে। আর হঠাৎ করে এভাবে কাট ডাউন করা বা বেনিফিট একেবারে বন্ধ করে দেওয়া বা হঠাৎ করে বেশি কমায় দেওয়া, এগুলো কিন্তু আরও বেশি জটিল হবে, সমস্যা হবে এবং মানুষ আরও বেশি করে আক্রান্ত হবে, সে আরও অসুস্থ হয়ে পড়বে মানসিকভাবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব। আমি আমার ফ্রেন্ডের সাথে আলাপ করলাম এটার ব্যাপারে, সে বলছে ডাজ দি গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ড দি গ্র্যাভিটি অফ দি স্ট্রেস অ্যান্ড ডিপ্রেশনস সাফারিং পিপল। কারণ অনেকের যদি বেনিফিট কাট হয় আরও যে ডিপ্রেশনের লেভেলটাও উইল বি হাই, নট মাইল্ড, উইল বি হায়ার ডিপ্রেশনস, ইট উইল বি লঙ্গার পিরিয়ড। আর এই সময় যদি ফাইন্যান্সিয়ালি, আপনি বলছেন ফাইন্যান্সিয়ালি যারা এফেক্টেড, এটাও তো ডিপ্রেশনের কারণ হতে পারে, তখন ফাইন্যান্সিয়াল ডাবলই আমি হবে। তো কাজেই এটা কি ঠিক? বা কারণ সেদিন in Times, in the interview in the Times, Neil Stride had suggested that a proposal would mean people with mild mental health condition would no longer receive financial support. এটা আপনি যেটা বলছেন এটা আসলে আবার দেখে দেওয়ার দরকার, কারণ এতে যারা সাফারিং করতেছে তাদের সাফারিং আরও বাড়তে পারে এবং তাদের বেনিফিটটা কাটার ফলে তারা মেন্টালি আরও এফেক্টেড হবে এবং এটা আমাদের সমাজে আমরা চাই না এইভাবে মেন্টাল এফেক্টেড পিপুল। ধন্যবাদ। জিনিসটা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে একজন যদি অসুস্থ, তার জন্য চিকিৎসার দরকার, মানসিক চিকিৎসা যদি হয়, যে ডিপ্রেশন যেখানে মানসিক চিকিৎসা লাগবে, তো মানসিক চিকিৎসার সাথে তার অর্থনৈতিক বিষয় জড়িত আছে, অন্যান্য বিষয়গুলো জড়িত আছে। এইসব বিষয় নির্ণয় করে সহায়তা করতে হবে। যারা আত্মীয়স্বজন আছে, বন্ধুবান্ধব আছেন, সমাজের যারা সমাজ সেবক আছেন, তারা এইসব ব্যাপারে আরও কিছু গবেষণা দরকার, তারা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করা উচিত। হঠাৎ করে একটা সিদ্ধান্ত যদি আরও ক্ষতি হয়, যাদের ডিপ্রেশন আছে তারা যদি আরও সুস্থ হয়ে পড়ে, মানসিকভাবে ভেঙে পড়ে, তো এটা আমাদের সমাজের জন্য, দেশের জন্য তো অবশ্যই ক্ষতিকর। তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা করতে হবে, আনন্দ বিনোদন অথবা তাদের সমস্যা যেটা আছে, অর্থনৈতিক সমস্যা যদি থাকে, ঋণগ্রস্ত হয়,
এইগুলোর ব্যাপারেও সহযোগিতা করা দরকার। নানান ধরনের সহযোগিতার মাধ্যমে একজনকে সুস্থ করে তুলতে হবে। সুস্থতা করা ইম্পর্টেন্ট, তাকে যদি আরও অসুস্থ করে তোলা হয় সেটা তো উপযুক্ত ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্ট বলতে চিকিৎসা বোঝাচ্ছে না, সব ধরনের, এটা ট্রিটমেন্ট নয়। ট্রিটমেন্ট হচ্ছে তাকে সুস্থ করে তোলা, স্বাভাবিক রাখা, তার জীবনকে আরও সুন্দর এবং প্রাণবন্ত করা এবং আরও সচ্ছল করা, আরও তাকে উপযোগী করে তোলা। সেটা কর্মসংস্থান দেওয়া যেতে পারে, বা কোনো ধরনের ভলেন্টারি সেক্টর যদি থাকে সেখানেও তাদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে, বেনিফিট রাখিয়ে দেওয়া যেতে পারে। আর দেওয়ার পরে যদি কাজে যদি ঢুকে পড়ে তাহলে তো বেনিফিট কমে যাবে, অসুবিধা নাই। আবার অনেক আছে যদি ইচ্ছা করে যদি সে কিছু আছে আর বেশি মান করে, এই ক্ষেত্রে নির্ণয় করতে পারেন, আপনি একটা অ্যাকশনে দিতে পারেন। কিন্তু ডালাওভাবে যদি সবার প্রতি যদি অবিচার হয় সেটা তো অবিচারই হবে, আমি মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। ইন সাইকোলজিস্ট যেটা বলছে, মেডিকেল সাইকোলজিস্ট বলছে যে ডিপ্রেশন ইজ এ মুড অফ ডিসঅর্ডার দ্যাট কজেস আ পারসিস্টেন্ট ফিলিং অফ স্যাডনেস, এবং তারা লুজ ইন্টারেস্ট অ্যাবাউট দি ডেইলি লাইফ। এবং এই অবস্থায় তাদেরকে চিকিৎসা করে তারা ভালো করা হোমিওপ্যাথিক কোনো ব্যবস্থা আছে কিনা, এবং অ্যালোপ্যাথিকে তারা তো আমরা জানি তারা অনেক সময় মেডিসিন দেয়, অনেক সময় সেকশন 2 সেকশন 3 দিয়ে আপনার হসপিটাল রাখে। তাহলে এটা ভেরিয়াস খোঁজ হতে পারে যে আপনি অ্যালোপ্যাথিকেও আছে, তারা চেষ্টা করতেছে, হোমিওপ্যাথিকে আপনারা কি করতেছেন? না বলে আমি বলি ধন্যবাদ। আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা যেটা বলি, আমরা চাই পুরোপুরি আরোগ্য হোক। একটা রোগী সারা বছর চিকিৎসা দরকার নেই, এবং উনি যদি একসাথে ভালো হয়, 3 মাসে ভালো হয়, 1 মাসে ভালো হয়, অবশ্যই ভালো। যদি দীর্ঘদিনের বেশি সমস্যা থাকে এখানে 2-3 মাস লাগতে পারে, এবং পুরোপুরি চিকিৎসা দরকার। ওনাকে সুস্থ করতে হবে। তাকে ঘুম পাড়িয়ে রাখলেন অথবা একটা নির্দিষ্ট জায়গায় যদি বন্দি করে রাখেন, তাহলে তো উনি আরও সারা জীবনের জন্য বন্দী হয়ে গেল, তার স্বাধীনতা আরও নষ্ট হইল। আমার মনে হয় একজনকে সুস্থ করে রাখা উচিত, কর্মক্ষম হওয়া তৈরি করে দেওয়া দরকার। উনি এটা একটা রাষ্ট্রের সম্পদ হইতে পারে। এখন অসুস্থ লোক মানসিকভাবে আক্রান্ত হইতে পারে, সেন্সিটিভ নার্ভ, অতি সহজে শুধু ব্যাংকে পড়েছে। আমাদের হোমিওপ্যাথিতে অনেক ঔষধ আছে যেগুলো অতি দ্রুত এই হতাশা থেকে ফিরিয়ে আনতে পারে। আমার নিজের অভিজ্ঞতা যদি বলি, অনেক লোক সুস্থ হয়ে গেছে, আজ কাজে গেছে, ভালো হয়ে গেছে। অনেক লোক আছে স্বপ্ন কান্না করে, অনেক লোক আছে নিজেই মৃত্যুবরণ করতে চায়, অনেক আবার কোন করার টেন্ডেন্সি থাকতে পারে। এটা হতাশাজনিত কারণ। কাছাকাছি তাকে স্বাভাবিক অবস্থায় স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য হোমিওপ্যাথিক চিকিৎসা এবং কাউন্সিলিং দরকার আছে। তাকে যেভাবে হোক, যে কারণে সে হতাশাগ্রস্ত হয়েছে, তাকে স্বাভাবিক জীবনে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য তার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, প্রিয়জন, স্বামী স্ত্রী বা স্ত্রী স্বামী অথবা আপনার মাতা পিতা যেই থাকুন, তাদেরকে আপন করে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আবার চিকিৎসা দিয়ে তাদেরকে স্বাভাবিক জীবনে আনা দরকার। দূরে ঠেলে দিলে তো সে আরও নষ্ট হবে, আরও অসুস্থ হবে, আরও তার জীবন বিপন্ন হবে। এবং অনেক মেধাবী তরুণী অথবা সমাজের যে কোনো অনেক লোক আছে মেধাবী, এবং অনেক সময় এরাই অসুস্থ হয়ে পড়ে বেশি, যারা বেশি চিন্তা করে, যারা বেশি স্বপ্ন দেখে, অনেক সময় স্বপ্নভঙ্গের কারণে এরা অসুস্থ হয়ে পড়ে। তো এরা আমাদের সম্পদ, তারা সুস্থ করতে হবে চিকিৎসার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে এবং সঠিক পন্থায়। এবং আমি মনে করি হোমিওপ্যাথিক চিকিৎসা খুব ভালো চিকিৎসা, এরা সুস্থই হবে। যেরকম অনেক সময় হতাশাগ্রস্ত মানুষ ড্রাগ এডিক্ট হয়ে যায়, আমি আর সেকশন ড্রাগ এডিক্ট হয়ে যায়, এবং সে মনে করে ড্রাগ সেবনের মাধ্যমে তার যে কষ্টটা ভুলে রাখার চেষ্টা করে, কিন্তু এটা সাময়িক। আমি মনে করি তাকে ড্রাগ অবস্থাতে ফিরানো যাবে এবং একই সাথে স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এবং এটা যে হোমিওপ্যাথি চিকিৎসা উত্তম চিকিৎসা। অনেকে লজ্জা করে, ডাক্তার কাছে যেতে চান না, সব কিছু করলে বলতে চান এটা আরও সমস্যা, সব কিছু বলতে হবে। আর যারা হতাশাগ্রস্ত রোগীরা ঔষধ খাইতে চান, আরও সমস্যা। এটা আপনি খাওয়াতে হবে। যারা গার্জিয়ান আছেন তারা ওষুধ খাওয়াতে হবে। আপনার নিজের নিকটাত্মীয়, নিকটজন, আপনজন, ছেলে মেয়ে হোক অথবা পিতামাতা হোক, আপনি গুরুত্ব সহকারে কীভাবে সুস্থ করা যায়, প্রথম এটা আপনার দৃঢ় সংকল্প হতে হবে। আপনার সদিচ্ছাই যথেষ্ট যে আমার আপনজন সুস্থ হবেই হবে, এবং চেষ্টা করবেন সুস্থ হবে। এমনটার জন্য ওষুধ আছে, চিকিৎসা আছে, এবং সব রোগেরই চিকিৎসা আছে। রোগ যেমন আছে, চিকিৎসা তেমন আছে। ধন্যবাদ। থ্যাংক ইউ ডাক্তার সাহেব।
আপনি বলছেন রোগ যখন আসে চিকিৎসা আছে, কারণ হোমিওপ্যাথিকে এটাই বিশেষ করে। হোমিওপ্যাথিকে শুধু আপনার শুধু ঔষধে দেয় না, যে আপনার কাউন্সেলিং বলতেছেন। হোয়াট অ্যাবাউট এই থেরাপি? আপনার কি থেরাপি এর মাধ্যমে এই কিছু রোগকেও সেবা থেরাপি আছে, মেডিটেশন আছে, এগুলো তো ইম্পর্টেন্ট। আপনি যদি যোগা জাতীয় মানে ধ্যান যোগব্যায়াম বাংলাদেশে বলো যোগব্যায়াম, এখানে যোগা, এই যোগব্যায়াম, ধ্যান, জ্ঞান, শারীরিক এক্সারসাইজ অর্থাৎ মেডিটেশন। যদি মেডিটেশন করেন সবসময়, সামান্য যদি শুরু হয় মেডিটেশনের মাধ্যমে আপনার মানসিক শক্তি বাড়বে, শারীরিক শক্তিও বাড়বে, এবং এগুলো করা দরকার, অবহেলা করা উচিত। জীবন একটাই, এবং এই জীবনকে সুস্থ রাখার জন্য যিনি অসুস্থ হয়ে পড়ছেন তাকে দায়িত্ব নিতে হবে, অথবা তার নিকটাত্মীয় আপনজন, অতি ঘনিষ্ঠ জন যারা আছে, ছেলে সন্তান হতে মাতা পিতা, অথবা মাতা পিতা যদি হয় তাহলে ছেলে মেয়ে আর বন্ধু, অথবা স্বামী স্ত্রী, বন্ধুবান্ধব যেই থাক, এটা দায়িত্ব নিতে হবে তার আপনজনকে সুস্থ করার জন্য সর্বোত্তম দৃষ্টিভঙ্গি, প্রচেষ্টা চালিয়ে যেতে অব্যাহত রাখতে হবে। ধন্যবাদ। আমরা দেখলাম ওয়ার্ল্ড ওয়াইড নিয়ারলি 792 million people are affected of mental health in the various stages, like mild, mediums, and higher. কাজেই এই সবগুলোর ব্যবস্থা মেডিকেলে যেভাবে আপনার অ্যালোপ্যাথিকে আছে, হোমিওপ্যাথিকেও সেম ঔষধের মাধ্যমে আপনারা এদেরকে আরোগ্য লাভ করার ব্যবস্থা করতে পারেন, এবং দে উইল ট্রাস্ট ইউ। ওকে, আমার পরবর্তী কোয়েকশন হবে স্বাস্থ্য রক্ষার জন্য কোন বিষয়ে গুরুত্ব আরোপ করা দরকার। আমাদের স্বাস্থ্য, যে আমাদের যে প্রোগ্রাম, আমাদের স্বাস্থ্য কীভাবে, আমাদের স্বাস্থ্য রক্ষার জন্য কোন বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করতে হবে। ধন্যবাদ। আর আমি একটু আগে উল্লেখ করেছি যেটা জীবনের রুটিন। আমরা কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তখন তো এই রুটিনটা শিখছিলাম, রুটিন অর্থাৎ একটা টাইম টেবিল যেটা বলা হয়। এই চকে বাঁধা জীবন, অনেক সময় জীবন চকে বাঁধা না, এর বাইরেও যায়। তো এই রুটিন মেনটেন করতে হবে, ন্যূনতম রুটিন মেনটেন করতে হবে। আপনি কটার সময় উঠবেন, কটার সময় ঘুমাবেন, কোন সময় খাবেন, কী খাবেন, এই জিনিসগুলো আপনার জীবনে একটা চক বাঁধা জীবনের ভিতরে রাখতে হবে। এইটি নিয়ম। স্বাধীনতা মানে নয় যে আমি উচ্ছৃঙ্খল জীবন নাম স্বাধীনতা নয়, স্বাধীনতার একটা গাইডলাইন আছে। আপনি এর ভিতরে থাকতে হবে, আপনার জীবনযাত্রা, আহার প্রণালী ইত্যাদি ইত্যাদি। আপনার ইনকাম কত হবে, চাহিদা কত, অতিরিক্ত আশা করা বা অতিরিক্ত লোভ করা ঠিক না। লোভ হলেই এর বিপরীতে যেটা ঘটবে, হতাশা আসবে, আপনি হতাশাগ্রস্ত হবেন, আপনি নিজেকে ধ্বংস করবেন। কাজে আমাদের অতিরিক্ত লোভ সম্বরণ করতে হবে। অন্যের দিকে তাকায় লাভ নাই। অনেক ধনী অনেক লোক আছে, আমি তার দিকে তাকাবো, আমি আমার দিকে তাকাবো। আমার শরীর, মন, আমার চিন্তা চেতনা, আমার অভিজ্ঞতা এবং আমার প্রচেষ্টা এবং আমার সামর্থ্য, এর ভিতরে আপনি গণ্ডির ভিতরে চিন্তা করতে হবে। এবং আপনি একজন অনন্য মানুষ, আপনি অনেক বড় কাজ করতে পারবেন পৃথিবীতে। শুধু পয়সা ইম্পর্টেন্ট না, আপনার জ্ঞান, বিজ্ঞান, চিকিৎসা বিভিন্নভাবে আপনি একজন বিজ্ঞানী হতে পারেন, সাইন্টিস্ট। পৃথিবীর মানুষের জন্য, অগণিত অসংখ্য কোটি মানুষের জন্য আপনি ভালো কাজ করতে পারবেন, যেটা আপনি মৃত্যুর পরে আপনি অমর হয়ে থাকবেন যুগ যুগ যুগ, বছর অনেকগুলো বছর, শতাব্দীর পর শতাব্দী। কাছাকাছি এইভাবে চিন্তা করতে হবে। আশার জায়গাটা জাগ্রত করতে হবে, আশান্বিত করতে হবে যে আপনার যা কিছু এটাই শেষ কথা নয়, এর বাইরে কথা আছে, সুযোগ আছে। এবং যে কোনো বয়সে হন না কেন, আপনি এখন থেকে আজকের দিনটা ইম্পর্টেন্ট মনে করে আবার আজকের দিনটি শুরু করেন, আপনি দেখবেন সফলতার দিকেই আপনি এগোচ্ছেন, দৌড়াচ্ছেন। এবং এইটাই জীবনের সফলতা, সার্থকতা। এবং হতাশার বিরুদ্ধে এটাই চূড়ান্ত কথা। আপনি হতাশা হবেন না, আপনি একজন অনন্য মানুষ, জ্ঞান, বুদ্ধি, বিবেক, বিবেচনায় সৃষ্টির সেবা জীব, আখলাকুল মখলুকাত। আপনি হতাশার কোনো কারণ নেই। সুন্দর একটা শরীর, সুন্দর মন, সুন্দর শরীর এবং সুন্দর একটা পরিবেশ, এবং এটা বিজ্ঞানভিত্তিক জাতি বা দেশ সমাজে আমরা আছি। এখন পৃথিবীটা এখন অনেক অগ্রসর। কাজে এই অগ্রসর সমাজে আমাদের এই কম্পিটিশনে টিকে থাকতে হবে, জ্ঞান, বিজ্ঞান, আধুনিকতায়, সুস্থতায়, চিন্তা চেতনা। তো আমরা অনেক বিষয়ে হতাশাগ্রস্ত হয়ে নেগেটিভ চিন্তা করি, তারপরে অনেক জটিলতা সৃষ্টি করি। এই জটিলতা সৃষ্টির জন্য আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে দায়ী, সমাজও দায়ী, বন্ধুবান্ধবরা দায়ী। মানুষের সৎ পরামর্শ না দিয়ে
অনেকে আবার ওই ভুল পরামর্শ দেয় এবং অনেকে মনে করে এটা আমার দায়িত্ব না, না সবার দায়িত্ব। অনেক নতুন আসছে, তারা ভালো উপদেশ দেবে লেখাপড়া করার জন্য, সে লেখাপড়া করবে। প্রথমে তারা ঢুকেছে রেস্টুরেন্টে, কী করবে সে প্রথমে কী বলছে এটার নাম কি, এই কিচেন ওয়েটার এগুলো, তারপরে কম্পিউটার ইত্যাদি লাইফটা শেষ করার প্রতি আপনি তাকিয়ে দিলেন, তার লেখাপড়ার দিকে দিলেন, লেখাপড়ার দিকে দিলেন। তো লেখাপড়া শিখলো, পরিবেশ বুঝলো, ভাষা একটা ইম্পর্টেন্ট জিনিস। যে প্রথম ইংলিশ শিখতে হবে, দেশে ইংলিশ ভাষাটা শিখতে হবে এবং কোন পথে গেলে ভালো হয় এই গাইডলাইন তাকে দিতে হবে। আমরা দেই না, কিন্তু আমাদের সমাজে কিন্তু এগুলো সমস্যা আছে। মানুষ টোল আইডিয়া দেয়, কয় রেস্টুরেন্টে ঢুকে যাও, এই ঢুকে যাও, সেই ঢুকে পয়সা ইম্পর্টেন্ট, দেশে বিল্ডিংয়ে 3টা 6টা 12টা ইত্যাদি ইম্পর্টেন্ট। অর্ধেক বানানোর পরে দিয়ে অর্ধেক হওয়া শেষ, হতাশা হয়ে গেছে, মেন্টাল হয়ে গেছে। লক্ষ টাকা শুরু করার বিল্ডিংয়ের অর্ধেক হয়েছে, বাকি অর্ধেক অসম্পূর্ণ, এবং দেখা গেছে আরও 20 বছর অসম্পূর্ণ থাকবে। এগুলা আমরা সৃষ্টি করি জটিলতা। এই দেশেও একটা ব্যবসা আছে, আপনি আরেকটা ব্যবসা শুরু করছেন এবং আপনার লোভ সম্বরণ করতে পারেন নাই, শেষ পর্যন্ত দেখা গেছে আপনি সব শেষ। তো এগুলো চিন্তা করতে হবে, অন্যের দিকে তাকানো, অন্যের শরীর মন চেতনা পয়সা আর দিকে তাকানোর দরকার নেই। আমি আমার নিজের দিকে তাকাবো, আমি আমার নিজেকে বোঝার চেষ্টা করবো, আমার সামর্থ্য, আমার ক্ষমতা এবং আমি কী করতে পারবো, এবং আমি অবশ্যই কিছু করতে পারবেন। ফ্যান্টাস্টিক। আপনার একটা উপদেশ আমি এই মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ, আশার জায়গায় জাগ্রত করতে হবে এবং আমরা আশা করতে হবে আমরা এই বেশি দিন বাঁচার জন্য, বেশি দিন ভালো হওয়ার জন্য। যেমন আমি এই সেদিন একটা প্রোগ্রাম দেখলাম, জাপানের একটা স্মল আইল্যান্ডে মানুষ বাঁচে 100 years or more। তো এই কাজেই কী জন্য বাঁচে, তখন গবেষণা করে দেখা গেল এখানে তাদের আশা থাকে, তারা এই ভবিষ্যতে কী হবে না হবে সবগুলাই আশার উপরে আছে, তারা বাঁচবে, এই 100 বছর তারা এগুলা করবে। এর মাধ্যমে তারা ওই আশার মধ্যে দিয়ে তারা এই আইল্যান্ডে মানুষগুলা বেশি বাঁচে। আর আমরা যদি মনে করি আক্রান্ত, যে আপনি বলছেন আক্রান্ত, যদি হতাশা হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়, তখন লাইফ সম্পর্কে নেগেটিভ এই অ্যাটিটিউড থাকবে, মানুষে আগে হয়তো বেশি দিন বাঁচবে না, প্রস্থান হবে। কাজে আমরা যাতে আশা নিয়ে বাঁচি, আশা নিয়ে আমরা এই দীর্ঘদিন বাঁচতে পারি, এটি আমরা চাবো। ওকে, আমার দ্বিতীয় কোয়েকশন হবে, হোমিওপ্যাথিক ঔষধ কোন কোন রোগের বেশি কাজ করে? কারণ হোমিওপ্যাথিক তো অনেক রোগ আছে। প্রথম হচ্ছে আমাদের যে হজম শক্তি যদি ব্যাহত হয় খাওয়া দাওয়ার অভ্যাসের কারণে, বা খাওয়া দাওয়া যেগুলো আমরা খেয়ে থাকি আমাদের শরীর সহ্য করতে পারে না, হজম শক্তি যদি ব্যাহত হয় ধীরে ধীরে, তাইলে আপনার শরীর অসুস্থ হবে, মন অসুস্থ হবে। আপনার সুনিদ্রা খুব ইম্পর্টেন্ট, তো এটা খুব ইম্পর্টেন্ট, আপনার সুনিদ্রা থাকবে, হজম শক্তি বাড়াতে হবে। হোমিওপ্যাথি ওষুধের দ্বারা আপনার স্ট্রেস কমানো যায় এবং হজম শক্তি বাড়ানো যায়। এবং পাশাপাশি আমরা যেটাকে পথ্য বলে থাকি, পথ্য মানে কোন জিনিস খাবেন, কোন জিনিস খাবেন না, এই জিনিসটা আপনি মনে করেন অন্যান্য চিকিৎসা না বলা, যখন অ্যালোপ্যাথি অন্যান্য চিকিৎসায় অত গুরুত্ব দেয় না, কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসক সব সময় আপনি কোন জিনিসটা খাবেন, কোন জিনিসটা বর্জন করবেন, কোন জিনিসটা খাওয়া ঠিক না, এবং মাত্রা কতটুকু, ঔষধের মাত্রা যেমন ঠিক আমরা খাবারের ব্যাপারটা মাত্রা চিহ্নিত করে উপদেশ দিয়ে থাকি, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এইটা হলো সঠিক চিকিৎসা। আপনি শুধু ঔষধটা ইম্পর্টেন্ট নয়, সারা বছর আপনি 5 মাসের মতো ওষুধ খাবেন, এটা ঠিক নয়। আপনার কম ওষুধ খাবেন, আপনার জীবন লাইফ মেনটেন আপনি নিজে করবেন, রুটিন মতো ব্যায়াম করবেন, হাঁটাহাঁটি করবেন, দৌড়াবেন এবং ভালো এক্সারসাইজ করবেন। তো যেমন আপনি মনে করেন আপনি সুস্থ আছেন, এই সুস্থ মন থাকাই মানে আমরা সুস্থ। আর আমরা আমাদের সমাজ বা আমাদের যে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, ধর্মীয় প্রতিষ্ঠান, তারা কি বলেন আখিরাতের জন্য সামানা তৈরি করুন, না, আখিরাতের আগে সুন্দর জীবন ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবীতে আপনি সুন্দর করে বাঁচবেন, সবাইকে বাঁচাতে সহায়তা করবেন, তাইলে সুন্দর জীবনের পরে পরবর্তী সুন্দর জীবন পাবেন। শুধু আখিরাতের সামানা করবেন আর এই জগৎ বলে যাবেন, আপনার সুন্দর শরীর, মন, স্বাস্থ্য, পরিবেশ, পরিস্থিতি, আপনজন, মাতা পিতা সবাইকে বলে যাবেন, না, সেটা ধর্মীয় শিক্ষা নয়। আমি যেটা বলতেছি এটা ধর্মীয় অনুষ্ঠান নয়। স্বাস্থ্যের বিষয়ে আপনার এই সুন্দর একটিমাত্র জীবন, এই জীবনকে সুন্দর, সুস্থ, সাবলীল এবং শুধু আপনি সুস্থ থাকবেন তা না, আপনার সমাজ, পরিবার, পরিজন, আত্মীয় স্বজন সবার সুস্থতার জন্য, উন্নতির জন্য আপনার
দায়িত্ব আছে, আপনি দায়বদ্ধ এখানে। এই দায়িত্ব দায়বদ্ধতা আপনি অস্বীকার করতে পারবেন না। ধন্যবাদ। আপনি যেটা বলছেন এই আমরা এই খাওয়া দাওয়ার ব্যাপারে এই স্বাস্থ্যসম্মত খাওয়া, এরপরে আমরা যে অতিরিক্ত কি করব না, এই ভেরিয়াস আমরা যদি এই আনহেলথি লাইফস্টাইল যাতে যাব না, আমার এক্সারসাইজ করতে হবে। অনেক সময় আমরা যদি এগুলো না করি আমাদের ক্রনিক স্ট্রেস বেড়ে যায়, এবং ক্রনিক স্ট্রেস থেকে দিস লিড টু দি স্ট্রোক, এবং এই স্ট্রোক একটা মারাত্মক মেডিকেল মানুষের স্বাস্থ্যের বিরাট একটা ক্ষতি হয়। এবং স্ট্রোকের যদি একজন হয়ে যায় এবং কয়েকবার হয়ে যায়, অনেক মানুষ লাইফ থ্রেটেনিং, তাহলে আপনি একটা উপদেশ দেন কিভাবে আমরা স্ট্রেস মুক্ত হবে? স্ট্রেস মুক্ত একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পাকিস্তানের আণবিক বিজ্ঞানী আব্দুল সালাম উনি একটা কইতেছে ভারত উপমহাদেশে সঙ্গীতে রোগ আরোগ্য হয়। সঙ্গীত বলতে কি বোঝায়? আমরা সুস্থ রাখার জন্য, বিনোদন আনন্দের জন্য। থ্যাংক ইউ। আমরা এই ব্রেক, আমাদের একটা এই ছোট্ট একটা ব্রেকে চলে যাব। আমরা ব্রেকের পরে আমরা কন্টিনিউ করব। ভিউয়ার্স, প্লিজ কিপ ওয়াচিং and we'll come back after small